তাহলে আমাদের আগে আমরা পড়েছিলাম যে ফাংশন অফ প্রোটিন, প্রোটিনের কাজ সম্পর্কে। পুরো এটা এনসিইআরটি ছিল, সমস্তটাই কিন্তু আমরা এনসিইআরটি বেসড করেই পড়তেছি। আচ্ছা, এখানে আমরা পড়ব মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন ইন অ্যানিম্যাল ওয়ার্ল্ড। সবচেয়ে বেশি প্রাচুর্য প্রাণী প্রোটিনটির নাম কি ওয়ার্ল্ডের মধ্যে? আমরা কি বলবো? কোলাজেন। কোন প্রোটিনটি মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন? কোলাজেন। মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন ইন দ্য বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন কি হবে? রুবিস্কো। আমরা পড়ব এটি সালোক সংশ্লেষের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করে কি তৈরি করে? পিজিএ তৈরি করে C3 চক্রের সূচনা ঘটায়। বোঝা গেল? তাহলে মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন ইন অ্যানিম্যাল ওয়ার্ল্ড কি হবে? কোলাজেন। আর বায়োস্ফিয়ার যদি বলা হয়, রুবিস্কো। এরপরে আমরা দেখব কি স্ট্রাকচারাল লেভেল অফ প্রোটিন। দেখো, প্রোটিনের স্ট্রাকচার আমরা 4 প্রকারের স্ট্রাকচার দেখব। প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, আচ্ছা টার্সিয়ারি স্ট্রাকচার, অ্যান্ড আমরা দেখব কি টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে প্রোটিনের কতগুলো গঠন রয়েছে? 4টি। প্রাথমিক, গৌণ, প্রগৌণ, প্রাথমিক, গৌণ, প্রগৌণ, চতুর্মাত্রিক গঠন। বোঝা গেছে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার। আচ্ছা, লক্ষ্য করো, প্রথমত আমরা চলে যাব কিসে? প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। অনলি অ্যামাইনো অ্যাসিড আর কানেক্টেড উইথ ইন হুইচ বন্ড? কোন বন্ড দ্বারা অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত থাকে? পেপটাইড বন্ড। তাহলে এই পেপটাইড বন্ডগুলো দ্বারা অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে গিয়ে যে সরল রৈখিক গঠন তৈরি করে, সরল রৈখিক চেনের মতো, তাকে আমরা বলবো কি? প্রাইমারি স্ট্রাকচার। দেখো এখানে কি বলা হয়েছে? ইন ডেসক্রাইব দ্য সিকুয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের দেখো সজ্জাকরণ, এটা একটা। তাহলে এগুলো হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের সিকুয়েন্স। তাকেই বলবো কি আমরা? প্রাইমারি স্ট্রাকচার। দ্যাট ইজ পজিশনাল ইনফরমেশন ইন প্রোটিন। তাহলে সিকুয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড ইন প্রোটিন ইজ কল্ড প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। লেফট এন্ড, এর যদি এই লেফট এন্ড বলা হয়, তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড থাকবে। তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের আমরা জানি এই প্রান্তে কি থাকবে বলো দেখি? অ্যামাইনো গ্রুপ থাকবে, কেন্দ্রে কার্বন। তাহলে এই প্রান্তটাকে বলা হবে এন প্রান্ত বা এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে রাইট এন্ডে কে থাকবে? এই শেষ অ্যামাইনো অ্যাসিডের কোন গ্রুপটা থাকবে? সি ডবল বন্ড ও ও এইচ, অর্থাৎ কার্বক্সিল গ্রুপটি থাকবে। তাহলে রাইট এন্ড কি বলছে দেখো, রাইট এন্ড, তাহলে এটা হচ্ছে কি লাস্ট অ্যামাইনো অ্যাসিড হবে। রাইট এন্ডে লাস্ট অ্যামাইনো অ্যাসিড সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই প্রান্তটাকে কি বলা হবে? সি টার্মিনাল। এটাকে কি বলা হবে? এন। তাহলে প্রাইমারি স্ট্রাকচার আমরা দেখবো কি সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, এবং এরা কিন্তু রৈখিক গঠন। দেখো এইটা এনসিইআরটি ডায়াগ্রাম। প্রাইমারি স্ট্রাকচার রয়েছে, রৈখিক গঠন রয়েছে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কিসে? প্রাইমারি স্ট্রাকচারের পর আমরা জানবো কি সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা দেখবো কি, একটু মন দিয়ে তুমি এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। এটা এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্রাকচার, দেখতে পাচ্ছ সরল রৈখিক গঠন। এই প্রাইমারি গঠনযুক্ত প্রোটিন যখন কুণ্ডলীকৃত হয়ে যাবে বা ফোল্ড হয়ে যাবে, দেখেছ ফোল্ড হয়ে গেছে, তখন একে আমরা বলবো সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে লক্ষ্য করো, এই যে ফোল্ড হয়ে গেছে, সেকেন্ডারি স্ট্রাকচার। হেয়ার ওয়ান অর মোর পলিপেপটাইড চেইনস আর folded in the form of helix। তাহলে হেয়ার ওয়ান অর মোর পলিপেপটাইড চেইনস আর ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ হেলিক্স। তাহলে আমরা দেখব পলিপেপটাইড চেন মানে কি? এইরকম ভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি তৈরি করলো? অনেকগুলো পেপটাইড বন্ড আছে না নেই? তাহলে এইটা একটা প্রোটিন, মানে একটা পলিপেপটাইড চেন। তাহলে ওয়ান অর মোর পলিপেপটাইড চেন আর ফোল্ড, তার মানে এখানে একটি বলছে বা একাধিক পলিপেপটাইড চেন কি হয়ে যাবে? ফোল্ড হয়ে যাবে, মানে ভাঁজ হয়ে যাবে ইন দ্য ফর্ম অফ হেলিক্স। যেমন ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে যায় না, এই যে দেখো, ঠিক এইরকম হেলিক্স কুণ্ডলীকৃত হয়ে যাবে, বুঝা গেছে? প্যাঁচ হয়ে যাবে সিঁড়ির মতো।
পেঁচানো সিঁড়ির মতো। ইট ইজ অনলি রাইট হ্যান্ডেড হেলিক্স। এই যে প্যাঁচটা রয়েছে ডান দিক বরাবর প্যাঁচ খাচ্ছে দেখো। কেমন বরাবর প্যাঁচ খাচ্ছে? ডান দিক, বাম দিক বরাবর নয়। তাহলে এই সেকেন্ডারি স্ট্রাকচার যদি আমরা এক্সাম্পল দেখি, সেকেন্ডারি স্ট্রাকচার আমরা এক্সাম্পল দেখব চুলের কেরাটিন প্রোটিন অ্যান্ড সিল্কের ফাইব্রোইন প্রোটিন। বোঝা গেছে? আমরা দেখব এই সেকেন্ডারি স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কি আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট। লক্ষ্য করো, আমরা দেখব ধরো প্রথমে রৈখিক গঠন ছিল, এটা প্রাইমারি স্ট্রাকচার। যখন দেখব এই একটা পলিপেপটাইড শৃঙ্খল কুণ্ডলীকৃত হয়ে গেছে, তখন এটাকে আমরা বলবো আলফা হেলিক্স। যখন দুই বা ততোধিক শৃঙ্খল এইরকম কুণ্ডলীকৃত হয়ে পরস্পর যুক্ত রয়েছে বন্ড দ্বারা, তখন একে আমরা বলবো বিটা প্লিটেড সিট। এগুলো পরস্পর অ্যান্টি প্যারালাল হয়, বিপরীতমুখী। তাহলে আলফা হেলিক্স, আরেকটা আমরা জানলাম বিটা প্লিটেড সিট। আলফা হেলিক্স দেখা যায় কেরাটিনে, চুলে থাকে। আচ্ছা, রেশমের ফাইব্রোইন, রেশম মতে যে প্রোটিনটা থাকে তার নাম কি বলো দেখি? ফাইব্রোইন প্রোটিন। এখানে কি দেখবো আমরা? বিটা প্লিটেড সিট, বিটা প্লিটেড। তাহলে আমরা জানলাম সেকেন্ডারি স্ট্রাকচার, এটা হচ্ছে কি ওয়ান অর মোর পলিপেপটাইড চেন আর ফোল্ড ইন দ্য ফর্ম অফ হেলিক্স। ক্লিয়ার? নেক্সট সেকেন্ডারি স্ট্রাকচার যেটা আমরা দেখছিলাম, একটু এগুলো দেখে নেব। সিল্ক প্রোটিন, রেশম মত, বোঝা গেছে? সেখানে আমরা দেখবো রেশম মত যেটা তৈরি করবে, যেটা রেশম সুতা তৈরি করে, সেখানে আমরা দেখতে পাবো কি থাকে বলো দেখি? ফাইব্রোইন প্রোটিন থাকে। এটা হচ্ছে সিল্ক প্রোটিন। এখানে কি দেখবো আমরা? বিটা প্লিটেড সিট দেখতে পাবো। যে লক্ষ্য করো একাধিক চেন রয়েছে, তাদের মধ্যে বন্ডগুলো রয়েছে। আচ্ছা, একটা পলিপেপটাইড চেনের মধ্যে আমরা দেখবো কি? কেরাটিন। হয়ে গেছে? চুলের কেরাটিন প্রোটিন এখানে দেওয়া হয়েছে ভালো করে। এটা কিন্তু এনসিআরটি নয়। এরপর আমরা দেখবো ত্রিমাত্রিক গঠন। প্রাথমিক, গৌণ, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক। টার্সিয়ারি মানে ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক গঠনে কি একটু কি বলতে চাইছে একটু লক্ষ্য করো। এই যে দ্বিমাত্রিক অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচার আর ফার্দার ফোল্ড লাইক এ হলো উলেন বল। উল দেখেছো তুমি? উল এইরকম ভাবে উল রয়েছে। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার যুক্ত প্রোটিনগুলো আরো ফোল্ড হয়ে যাবে, দিয়ে কিসের মতো গঠন করবে? হলো ফাঁপা উলেন বলের মতো, উলের বল তৈরি করবে। তখন এটাকে আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। দেখো হেয়ার হেলিক্যাল পলিপেপটাইড, এই যে হেলিক্যাল পলিপেপটাইড চেন আর ইজ ফার্দার ফোল্ডেড লাইক এ হলো উলেন বল। বুঝা গেছে? এটাকে আমরা বলবো কি? টার্সিয়ারি স্ট্রাকচার। ইট ইজ গিভস 3D ভিউ। 3D ভিউ দেখা যাবে, উলের বল যে কোনো দিক থেকে দেখা যাবে, কি মনে হবে? টার্সিয়ারি স্ট্রাকচার ইজ নেসেসারি ফর মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ প্রোটিন। তাহলে এই আমাদের যে প্রোটিন রয়েছে, বিভিন্ন জৈবিক কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে কারা বলো দেখি? এই টার্সিয়ারি স্ট্রাকচারের প্রোটিনরা। প্রাইমারি সেকেন্ডারি অত করে না। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করে কারা বলো দেখি? টার্সিয়ারি স্ট্রাকচার। যেমন পেশিতে থাকে মায়োগ্লোবিন, মাসেল। আমাদের পেশিতে কোন রঞ্জক পদার্থটা থাকে বলো দেখি? মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন কি গঠন তৈরি করে বলো দেখি? টার্সিয়ারি। অপরদিকে আমরা দেখব এনজাইম, যত এনজাইম রয়েছে সবই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত হয়। সেখানে প্রোটিনের কি স্ট্রাকচার দেখা যায় বলো দেখি? সেখানে প্রোটিনের কি স্ট্রাকচার দেখতে পাবো আমরা? টার্সিয়ারি স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি হলো, তারপরে কি গেল? টার্সিয়ারি। এরপর আমরা দেখব কি? কোয়াটারনারি। দেখো আমরা দেখব এই টার্সিয়ারি গঠনযুক্ত 4টি পলিপেপটাইড শৃঙ্খল। কতগুলো? 4টি পলিপেপটাইড শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে গিয়ে যে গঠন তৈরি করে তাকে বলা হবে কোয়াটারনারি বা চতুর্মাত্রিক গঠন। কি বলা হবে একে? কোয়াটারনারি বা চতুর্মাত্রিক গঠন। দেখো হেয়ার মোর দেন ওয়ান পলিপেপটাইড চেন ফর্মস টার্সিয়ারি স্ট্রাকচার। মানে ত্রিমাত্রিক গঠন দেখছো? তাহলে যে টার্সিয়ারি স্ট্রাকচার যুক্ত ওয়ান অর মোর, একাধিক টার্সিয়ারি গঠনযুক্ত পলিপেপটাইড শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি গঠন করবে? কোয়াটারনারি স্ট্রাকচার। অ্যান্ড ইচ চেন ফাংশন অ্যাজ সাব ইউনিট অফ প্রোটিন। তাহলে এগুলো কি হিসাবে কাজ করবে? সাব ইউনিট, অধ একক হিসাবে কাজ করবে। আমরা যদি বলি হিমোগ্লোবিন, এইচবি কার মধ্যে থাকে? আরবিসির মধ্যে থাকে। এই হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড শৃঙ্খল থাকে।
দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খল থাকে, আর দুটো কি পলিপেপটাইড শৃঙ্খল থাকে বলো দেখি? বিটা। তাহলে দুটো আলফা পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, আর দুটো কি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে? বিটা। দেখো এখানে বলা হয়েছে এক্সাম্পল হিমোগ্লোবিন, ইট হ্যাজ 4 সাব ইউনিট, 2 আলফা সাব ইউনিট অ্যান্ড 2 বিটা সাব ইউনিট। না বোঝা গেল না? তাহলে আমরা দেখলাম এই যে দেখো দুটো আলফা রয়েছে, দুটো বিটা রয়েছে, এগুলো কিন্তু টার্সিয়ারি গঠন রয়েছে। তাহলে টার্সিয়ারি গঠনযুক্ত ওয়ান অর মোর পলিপেপটাইড চেন আর কানেক্টেড টু ফর্ম কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে এটা কিন্তু তোমাদের বইতে রয়েছে, এনসিইআরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এনসিইআরটি যে ডায়াগ্রাম এটাই দেখব। এটা ছিল প্রাইমারি স্ট্রাকচার। দেখো আলফা হেলিক্স, হ্যাঁ এখানে আছে আলফা হেলিক্স, এটা কিন্তু বিটা প্লিটেড সিট, চিত্রটা মনে রাখতে হবে। এটা কিন্তু টারসিয়ারি স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? এখানে দেখো কি কি বন্ড রয়েছে, হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড, মানে হাইড্রোজেন বন্ড থাকবে, ডাইসালফাইড বন্ড, আর এটা রয়েছে কি কোয়াটারনারি স্ট্রাকচার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমাদের শেষ হলো প্রোটিন। এরপর আমরা যে বায়োমলিকিউলটি সম্পর্কে জানবো তার নাম কি বলো দেখি? আচ্ছা, এখানে স্ট্রাকচার অফ প্রোটিনের এনসিইআরটি দেওয়া আছে, অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নাও। এটা হচ্ছে কি আলফা প্রাইমারি শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিড যুক্ত আছে। এটা হচ্ছে বিটা প্লিটেড সিট, দুটো শৃঙ্খলের মধ্যে বন্ড রয়েছে, হাইড্রোজেন বন্ড। আচ্ছা, একটার মধ্যে আলফা হেলিক্স। এটা হচ্ছে কি পলিপেপটাইড শৃঙ্খল টারসিয়ারি, চারটি রয়েছে দেখো কোয়াটারনারি। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব কিসে? কার্বোহাইড্রেট। কিসে চলে যাব আমরা? কার্বোহাইড্রেট জানার আগে আমাদেরকে প্রথমত সুগার সম্পর্কে জানতে হবে, বা আমরা কার্বোহাইড্রেট যার অপর নাম আমরা দেখব কি সুগার। যদি মিষ্টি হয় তখন এই কার্বোহাইড্রেটকে বলা হবে সুগার। আমরা একটু দেখব। সুগার আর সুইট ইন টেস্ট। সুগার মানেই কি বলো দেখি? মিষ্টি হবে। অ্যান্ড ওয়াটার সলিউবল কার্বোহাইড্রেট। তাহলে এরা হচ্ছে কোথায় ভেদ্য হবে বলো দেখি? জলে দ্রবীভূত হতে পারবে। দে আর ফর্ম অফ, তারা গঠিত হয় কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দ্বারা। তাহলে এরা কি কি দ্বারা গঠিত হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দ্য রেশিও অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, গ্লুকোজ, রাইবোজ, এরা হচ্ছে কিসের উদাহরণ? সুগারের উদাহরণ। আমরা দেখব গ্লুকোজের সংকেত কত? C6H12O6। এখানে হাইড্রোজেন কত? 12টা, অক্সিজেন কত? 6টা। 6 একে 6, 6 দুগুণে 12। আচ্ছা, এটাও কত আছে? তাহলে 1:2:1 হচ্ছে না, হয়নি? তাহলে কার্বন, হাইড্রোজেন আর কি দ্বারা গঠিত? অক্সিজেন। যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কত অনুপাতে আছে? 1:2:1 অনুপাতে রয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল গ্লুকোজ এবং রাইবোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রাইবোজ শর্করাটা থাকে রাইবো নিউক্লিক ডিএনএ এবং আরএনএ তে। তাহলে ডিএনএ এবং আরএনএ তে উপস্থিত শর্করাটির নাম কি হবে? কি শর্করা? রাইবোজ। এখানে এনসিইআরটির ডায়াগ্রাম দেওয়া হয়েছে, দেখো। গ্লুকোজের সংকেত কত? C6H12O6। রাইবোজের কত? C5H10O5। তাহলে এখানে 2:1:2 অনুপাতে আছে। তাহলে গ্লুকোজের স্ট্রাকচার দেখো, এরা কিন্তু 6 কার্বন যুক্ত, 1 2 3 4 5, এটা 6। তাহলে 1 নম্বর কার্বনে উপরে এইচ, নিচে OH। 2 নম্বর কার্বনে উপরে এইচ, নিচে OH। 3 নম্বর কার্বনে উপরে OH, নিচে এইচ। 4 নম্বর কার্বনে নিচে OH, উপরে কি রয়েছে? এইচ। 5 নম্বর কার্বনে নিচে এইচ, উপরে কি রয়েছে? CH2OH। তাহলে এটা কিন্তু গ্লুকোজের স্ট্রাকচার মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রাইবোজ শর্করা যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা কিন্তু 5 কার্বন যুক্ত। পেন্টোজ 1 2 3, এটা হচ্ছে 4, উপরের দিকে কি রয়েছে? 5। তাহলে 1 নম্বর কার্বনে এইচ, নিচে OH। 2 নম্বর কার্বনে HOH, HOH। 4 নম্বরে এইচ, 5 নম্বরে CH2OH। তাহলে এই রাইবোজ শর্করা আমরা দেখলাম। আচ্ছা, এই রাইবোজ শর্করা
কোথায় থাকে? ডিএনএ তে থাকে, আরেকটা কোথায়? আরএনএ তে। যদি এই রাইবোজ শর্করার এটা কত নম্বর কার্বন? ২ নম্বর। এই ২ নম্বর কার্বনের এই অক্সিজেনটা যদি না থাকে, তখন এই রাইবোজ শর্করাটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। এটা কোথায় থাকবে বলো দেখি? ডিএনএ তে। এই জন্য ডিএনএ এর নাম হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ তে উপস্থিত রাইবোজ শর্করার কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? আচ্ছা, তখন এই রাইবোজ শর্করাকে কি বলা হবে? ডিঅক্সি রাইবোজ শর্করা। আর আরএনএ তে কিন্তু ২ নম্বর কার্বনে অক্সিজেন থাকে। সেই জন্য একে কি বলা হবে? রাইবো নিউক্লিক অ্যাসিড, তখন একে রাইবোজ সুগার বলা হবে। এরপরে আমরা জানবো ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। এখানে এটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে কালারটার জন্য। একটু নোটসটা দেখে নেবে। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। এটা কিন্তু এনসিইআরটি তে নেই, আমি জানার জন্য একটু সংক্ষেপে করে দিয়েছি। কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসকে ৩ টি ভাগে ভাগ করা হয়। মনোস্যাকারাইড মানে একক শর্করা, অলিগোস্যাকারাইড মানে স্বল্প শর্করা, পলিস্যাকারাইড মানে কি হবে? বহু শর্করা। তাহলে মনোস্যাকারাইড মানে কি বলা হচ্ছে বলো দেখি? সরল শর্করা। তাহলে এই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আরেকটা কি বলা হচ্ছে? পলিস্যাকারাইড। আমরা দেখব এই মনোস্যাকারাইডকে ভাগ করা হয়েছে দেখো বেস অন দা কার্বন অ্যাটম। বেশি ডিটেলসে পড়া দরকার নাই। কার্বন সংখ্যার ভিত্তিতে আমরা ৩টি কার্বন থাকলে ট্রাইওজ, ৪টা থাকলে টেট্রোজ, ৫টা কার্বন থাকলে কি হবে? ৬টা কার্বন থাকলে হেক্সোজ। দেখো একটা পেন্টোজ সুগার আমরা এখনই পড়েছি, রাইবোজ, এনসিইআরটি তে রয়েছে। আর এগুলো প্রয়োজন নেই। হেক্সোজ মানে ৬ কার্বনযুক্ত সুগার কে কে রয়েছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানান্স। এগুলো কয় কার্বন যুক্ত হয়? ৬ কার্বন। ছাড়ো। বেস অন দা ফাংশনাল গ্রুপ মানে অ্যালডোজ আর একটা কিটোজ। কিছু কিছু কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সিএইচও বা সি ডবল বন্ড ও এইচ, সিএইচও গ্রুপ থাকে, তাদেরকে অ্যালডোজ সুগার বলা হয়। কিছু কিছু কার্বোহাইড্রেট সি ডবল বন্ড ও অর্থাৎ কিটো গ্রুপ থাকে, তাদেরকে বলা হয় কিটোজ সুগার। অ্যালডোজ সুগারের উদাহরণ কি হবে? গ্লুকোজ। কিটোজ শর্করার উদাহরণ কি হবে? ফ্রুক্টোজ। আর কিছু প্রয়োজন নেই। এটা কিন্তু এনসিইআরটি তে নেই, আমি তবু একটু ডিটেলসে গেলাম। ডাইস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড মানে কি বলো দেখি? একক শর্করা, যাদেরকে ভাঙলে আর শর্করা পাওয়া যাবে না। ডাইস্যাকারাইড মানে কি? দুটো মনোস্যাকারাইড পরস্পর যুক্ত রয়েছে। কতগুলো মনোস্যাকারাইড যুক্ত রয়েছে পরস্পর? দুটো মনোস্যাকারাইড পরস্পর কি রয়েছে বলো দেখি? যুক্ত রয়েছে। এখানে একটা বন্ড থাকে যাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে প্রোটিনে পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেটে কি বন্ড দেখতে পাওয়া গেল? গ্লাইকোসাইডিক। তাহলে ডাইস্যাকারাইড মানে কি? দেখো এ ডাইস্যাকারাইড কনসিস্ট অফ 2 monosaccharide unit held together by glycosidic bond. ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারা পরস্পর কি বন্ড দ্বারা যুক্ত থাকে? গ্লাইকোসাইডিক বন্ড। এক্সাম্পল মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। তাহলে আমরা মশলা মুড়ি খাই বা রান্নার কাজে মশলা ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। ম মানে কি? মল্টোজ। দন্তেস মানে কি? সুক্রোজ। ল মানে কি বলো দেখি? ল্যাকটোজ। তাহলে মল্টোজ কে বলা হয় মল্ট সুগার। এটা দুটো আলফা ইউনিট আর কানেক্টেড বাই 1,4 গ্লাইকোসাইডিক বন্ড টু ফর্ম মল্টোজ। তাহলে দুটো গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে? মল্টোজ। এখানে বন্ডটা একটু মনে রাখতে হবে, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। দেখো তোমাকে গ্লুকোজের স্ট্রাকচার এখনই পড়েছিলাম। এখানে দেখো 1 নম্বর কার্বন, এটা কত নম্বর কার্বন? 4। তাহলে এখানে 1 নম্বর কার্বনে কি ছিল? OH। 4 নম্বর কার্বনে OH। এদের মধ্যে বিক্রিয়া হলো, তাহলে কি হলো? এগুলো জল নির্গত হলো, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, বাকি একটা অক্সিজেন পরমাণু থেকে গেছে। দেখো এই অক্সিজেনটা কি বন্ড গঠন করেছে বলো দেখি? গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে দুটো গ্লুকোজ গ্লাইকোসাইডিক 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে 1 আর 4 এর মধ্যে হয়েছে, সেই জন্য বলা হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে মল্টোজ তৈরি করেছে। আচ্ছা, এবার আমরা জানবো কি ল্যাকটোজ, একে বলা হয় মিল্ক সুগার। দুগ্ধে যে শর্করা থাকে তার নাম কি হবে? ল্যাকটোজ। এখানে কি হবে? গ্যালাক্টোজ এবং গ্লুকোজ 1,4 বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে ল্যাকটোজ তৈরি করবে। দেখো এটা হচ্ছে গ্যালাক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ। এখানে 1 এবং 4, তাহলে এটাও কি হচ্ছে? 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হচ্ছে।
এখানে বলবে স্যার বিটা কেন আলফা কেন? যদি ১ নম্বর কার্বনে OH গ্রুপটা উপরের দিকে থাকে তখন এটাকে বলা হবে বিটা। যদি নিচের দিকে থাকে, দেখো এই যে এখানে ১ নম্বর কার্বনে OH নিচের দিকে আছে, তখন এখানে বলা হচ্ছে আলফা গ্লুকোজ। বুঝা গেছে? যেখানে আলফা বলা হবে ১ নম্বর কার্বনে OH নিচের দিকে থাকবে। যদি বিটা বলা হয় ১ নম্বর কার্বনে OH টা উপরের দিকে থাকবে। বুঝা গেছে? তাহলে ল্যাকটোজকে ভাঙলে কি পাওয়া যাবে? গ্যালাক্টোজ আর কি পাওয়া যাবে? আচ্ছা, সুক্রোজ, কেন সুগার। আমরা যে আখ খাই, আখে কি সুগার থাকে? কেন সুগার। এটা কি দ্বারা যুক্ত হয়? গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। দেখো গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর কানেক্টেড বাই 1 to গ্লাইকোসাইডিক বন্ড। দেখো গ্লুকোজের কত নম্বর? এটা ১ নম্বর। ফ্রুক্টোজের এটা কত নম্বর? ২ নম্বরের মধ্যে কি বন্ড গঠিত হচ্ছে? গ্লাইকোসাইডিক। এটাকে কি বলা হয়েছে? 1 to গ্লাইকোসাইডিক বন্ড। এটা কি দ্বারা কি বলা হয়েছে? কে ডাইস্যাকারাইড। তাহলে সুক্রোজকে ভাঙলে সুক্রোজে কি বন্ড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ পাওয়া গেছিল 18 সালে। গ্লুকোজ ফ্রুক্টোজ কি বন্ড দ্বারা যুক্ত থাকবে? 1 2। আচ্ছা, মল্টোজ ল্যাকটোজে কি দ্বারা? 1 4। আচ্ছা, মল্টোজকে ভাঙলে কি পাবো? গ্লুকোজ গ্লুকোজ। আচ্ছা, ল্যাকটোজকে গ্লুকোজ গ্যালাক্টোজ। আচ্ছা, সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ব্যাস। এগুলো কিন্তু এনসিইআরটি তে আমি একটু এক্সট্রা করে পড়ালাম, মনে রেখে নিতে। এই ৬ কথা পড়ার দরকার নাই, এই স্ট্রাকচার গুলো। এবারে যেটা আসবো এটাকে, এগুলো কিন্তু এনসিইআরটি লাইন। পলিস্যাকারাইড, আমরা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড বললাম, এবারে আমরা পড়বো পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট। দেস আর পলিমার অফ সুগার, মানে মনোস্যাকারাইড। অনেকগুলো মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে? পলিস্যাকারাইড। এক্সাম্পল, পলিস্যাকারাইডের আমরা এক্সাম্পল জানবো। স্টার্চ, যাকে বাংলায় বলা হচ্ছে কি? শ্বেতসার। সেলুলোজ, গ্লাইকোজেন, ইনিউলিন। তাহলে স্টার্চ, এটা উদ্ভিদ কোষে সঞ্চিত থাকে। উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট কি হিসাবে সঞ্চিত থাকে? স্টার্চ। প্রাণী কোষে গ্লাইকোজেন। তাহলে স্টার্চ হোমোপলিমার অফ গ্লুকোজ। অনেকগুলো গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে বলো দেখি? স্টার্চ বা শ্বেতসার। আচ্ছা, সেলুলোজ, সেলুলোজ হোমোপলিমার অফ গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ যুক্ত হয়ে গিয়ে সেলুলোজ গঠন করবে। তাহলে এখানে কি বন্ড দেখতে পাওয়া যাবে বলো দেখি? বিটা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাওয়া যাবে। সেলুলোজের ক্ষেত্রেও আমরা দেখব, এই যে এখানে বলে দেওয়া আছে, না দাঁড়াও, সেলুলোজ ফর্ম অফ মাল্টিপুল বিটা ডি গ্লুকোজ। বিটা মানে ১ নম্বর কার্বনের OH-টা উপরের দিকে থাকবে, নিচে H থাকবে। বুঝে গেছে? আর লিঙ্কড বাই বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড, সব বিটা গ্লুকোজ। তার মানে বন্ডটা কি হবে? বিটা। এইটা এমসিকিউ এক্সাম্পল এসেছিল পরীক্ষায়, এক্সামে এসেছিল কোশ্চেনটা। তাহলে সেলুলোজে কি বন্ড দেখতে পাবো? বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড, না আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড, না আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড? বিটা 1 2। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এ আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড। দেখো বেশি বলবো না, আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড। ল্যাকটোজও বিটা 1 4, এখানে 1 4। কিন্তু আমরা দেখব সেলুলোজে কি হচ্ছে? বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড। এবার আমরা দেখব গ্লাইকোজেন। গ্লাইকোজেনও কি হচ্ছে বলো দেখো? হোমোপলিমার অফ গ্লুকোজ। তাহলে গ্লুকোজের পলিমার হচ্ছে গ্লাইকোজেন, গ্লুকোজ সেলুলোজ এগুলো কিন্তু গ্লুকোজের। আচ্ছা, ইনিউলিন কেবলমাত্র পলিমার অফ ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের পলিমারকে আমরা কি বলবো? আচ্ছা, আর গ্লাইকোজেন সেলুলোজ স্টার সব কিন্তু গ্লুকোজের পলিমার। বোঝা গেছে? এরপর আমরা চলে যাব কিসে? পলিস্যাকারাইড সম্পর্কে আমরা আরো একটু জানবো। দা দেয়ার আর কমপ্লেক্স পলিস্যাকারাইড ফর্মড অফ অ্যামাইনো সুগার। কিছু কিছু অ্যামাইনো সুগার রয়েছে যাদের, দেখো, মানে যাদের সঙ্গে এই অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে। বোঝা গেছে? এগুলো হচ্ছে মডিফাইড কার্বোহাইড্রেট। তাদেরকে দেজ আর কমপ্লেক্স পলিস্যাকারাইড ফর্ম অ্যামাইনো সুগার। তাহলে অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকলে তাদেরকে কি সুগার বলা হবে? অ্যামাইনো সুগার। এক্সাম্পল, গ্লুকোসামাইন কমা দিয়ে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তাহলে দুটো আমরা অ্যামাইনো সুগার কি জানবো? গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আমরা দেখব কাইটিন ইজ দ্য হোমোপলিমার অফ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এক্সোস্কেলিটন কি দ্বারা গঠিত হয়? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরেও কি থাকে বলো দেখি? কাইটিন। এই কাইটিন কি দ্বারা গঠিত হয়? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এটা এক প্রকার কি সুগার? এই এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন কি দ্বারা কি গঠন করে বলো দেখি? কাইটিন গঠন করে। ইট ইজ সিন ইন, এটা দেখা যায় এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডা অ্যান্ড ফাঙ্গাল সেল ওয়াল। তাহলে আর্থ্রোপোডা এবং ফাঙ্গাল সেল ওয়ালে কি পাওয়া যাবে? কাইটিন। কাইটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? কোন সুগারটা থাকে? এন অ্যাসিটাইল গ্লুকোসা
মাইন, বোঝা গেছে? এই যে আর্থ্রোপোডা দেখো কাঁকড়া, এদের এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন রয়েছে কাইটিনে। এরপরে এখানে আমরা চলে যাব কিসে? গ্লাইকোসাইডিক বন্ড ইন পলিস্যাকারাইড। কিভাবে গ্লাইকোসাইডিক বন্ড গঠন হচ্ছে এটাই বলছে এখানে। ইট ইজ ফর্ম It is the bond formed when individual monosaccharide are linked between two carbon atom by dehydration. দেখো এখানে দুটো কার্বন রয়েছে, উপরে এইচ নিচে ওইচ। এখানে এইচ ওইচ, এখানে কত 1 আর এটা কত নম্বর? দেখ এটা 4 নম্বর, এটা কত 1 নম্বর। তাহলে বিক্রিয়া হয়েছে দেখো 1 আর 4 এর মধ্যে। তাহলে এখানে যদি বিক্রিয়া হয় কতগুলো H2 আর একটা অক্সিজেন জল হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ডিহাইড্রেশন। আর একটা অক্সিজেন মিলে এই যে বন্ডটা গঠন করেছে একে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা হচ্ছে কি মনোস্যাকারাইড ছিল, ডাইস্যাকারাইড গঠন করেছে। তাহলে দুটো কার্বন অ্যাটম বিক্রিয়া করে জল ডিহাইড্রেশন ফলেই গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে প্রোটিনে পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেটে কি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে। আচ্ছা এখানেও দেওয়া আছে দেখো পলিস্যাকারাইড, এটা একটা গ্লাইকোজেনের ছবি। দেখো এনসিইআরটির বইতে রয়েছে এই ছবিটা। এখানে দেখো একটা শৃঙ্খল রয়েছে, সেখান থেকে আরো একাধিক শাখা শৃঙ্খল তৈরি হচ্ছে। দেখো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ পোরশন অফ গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন এটা একটু লম্বা গেছে, এভাবে শাখা গেছে, বুঝে গেছে? এটা হচ্ছে গ্লাইকোজেনের ডায়াগ্রাম, গ্লুকোজ অণুগুলো পরস্পর মিলে গেছে। পলিস্যাকারাইডের মধ্যে আরেকটু আমরা জানবো স্টার্চ, সেলুলোজ ফর্ম হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। দেখো হেলিক্যাল স্ট্রাকচার গঠন এরকম কুণ্ডলীকৃত। সেলুলোজ দ্বারা কি বলে গ্লুকোজ দ্বারাই তো গঠিত হয়, এগুলো কিন্তু হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। দেখো কুণ্ডলীকৃত হয়ে গেছে। ইট ক্যান হোল্ড আয়োডিন, মানে এই যে দেখো নীল কালারের একটা গঠন, আলু, আলুতে কি রয়েছে স্টার্চ। এখানে যখন এই স্টার্চের ড্রপ দিয়ে দেওয়া হলো, পুরো আলুটা কি কালারের হয়ে যাবে বলো দেখি? ব্লু কালারের হয়ে যাবে। আয়োডিনের কি কালার ধারণ করবে? ব্লু। তাহলে ইট ক্যান হোল্ড আয়োডিন মলিকিউল ইন দ্য হেলিক্যাল পোরশন গিভেন ব্লু কালার। তাহলে এই যে দেখো হেলিক্যাল পোরশনটা দেখছো, এই হেলিক্যাল পোরশনটা রয়েছে বলেই এরা কি করবে? আয়োডিনটাকে হোল্ড করে দিবে। বলছি বোঝা গেছে? তাহলে স্টার্চ ফর্ম হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। এরপরে আমরা দেখব কি সেলুলোজ। সেলুলোজ হ্যাজ নো কমপ্লেক্স হেলিকেজ। সেলুলোজ হ্যাজ নো কমপ্লেক্স হেলিকেজ। তাহলে এখানে কি হেলিক্যাল স্ট্রাকচার আছে? এখানে কি হেলিক্যাল স্ট্রাকচার আছে? নেই। অ্যান্ড দেয়ারফোর ক্যান নট হোল্ড আয়োডিন, এরা কিন্তু আয়োডিনকে হোল্ড করতে পারে না। তাহলে সেলুলোজকে আয়োডিন দিয়ে রঞ্জিত করা যায় না, কিন্তু এই স্টার্চকে আয়োডিন দ্বারা রঞ্জিত করতে পারা যায়, হেলিক্যাল স্ট্রাকচার থাকে। ঠিক আছে, তাহলে আমরা কার্বোহাইড্রেট টোটালটাই কমপ্লিট করলাম। এরপর আমরা জানবো কি লিপিড। লক্ষ্য করো এই যে দেখছো ঘি, তেল, এগুলো হচ্ছে কি বলো দেখি লিপিড। ওয়াটার ইনসলিউবল, দেখো এগুলো কি জলে দ্রবীভূত হতে পেরেছে? উপরে ভেসে রয়ে গেছে। তাহলে ওয়াটার ইনসলিউবল, জলে অবেদ্য। কন্টেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বাট নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ লেস। তাহলে এরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত হয়। কার্বোহাইড্রেটও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত হয়েছিল। কিন্তু প্রোটিন কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেনটা কোথায় ছিল? প্রোটিনে ছিল। ঠিক আছে, এবারে আমরা চলে যাব কিসে? বায়োমলিকিউলস, লিপিড। লিপিডের টাইপ, লিপিডকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। সিম্পল সরল লিপিড, কম্পাউন্ড জটিল বা যৌগিক লিপিড, আরেকটা বলা হচ্ছে ডিরাইভড, বোঝা গেছে? ডিরাইভড বা লব্ধ লিপিড। তাহলে এই যে বায়োমলিকিউল আমরা দেখতে পাচ্ছি যে লিপিড, লিপিডকে ভাগ করা হয়েছে। প্রথমত আমরা জানবো কিসে? সিম্পল লিপিড। দেখো আমরা যদি দেখি লিপিড দুটো উপাদানের বিক্রিয়ার ফলে গঠিত হয়। একটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে কি বলো দেখি গ্লিসারল। দেখো দিস আর ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল লাইক গ্লিসারল। তাহলে গ্লিসারল এক প্রকারের কি হচ্ছে? অ্যালকোহল। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বিক্রিয়ার ফলে যে এস্টারটা গঠিত হয়, সেই এস্টারকে আমরা কি নামে ডাকবো বলো দেখি? লিপিড। তাহলে সিম্পল লিপিড। তাহলে যদি লিপিডকে ভাঙা হয় আমরা কি কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর কি পাবো? গ্লিসারল। লিপিডকে ভাঙলে আমরা কি কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর
আর কি পাবো? গ্লিসারল পাবো। কিন্তু প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড। কার্বোহাইড্রেটকে আমরা কি ভাঙলে কি পাবো? মনোস্যাকারাইড। ফ্যাটি অ্যাসিড আর লিপিডস উইথ এ হাইড্রোকার্বন চেইন। তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড এর মধ্যে হাইড্রোকার্বন চেন রয়েছে। আমরা যদি দেখি ফ্যাটি অ্যাসিড এর স্ট্রাকচারে আমরা এইখানে দেখব, একটু লক্ষ্য করো, এটা রয়েছে কার্বক্সিল গ্রুপ এবং অসংখ্য হাইড্রোকার্বন রয়েছে। এইচসি হাইড্রোকার্বন মানে কি বলো দেখি? এইচসি। দেখো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন রয়েছে না থাকেনি? মানে আমরা এক প্রান্তে CH3, মাঝে অসংখ্য CH2, আরেক প্রান্তে অসংখ্য কার্বক্সিল গ্রুপ থাকে। তাহলে এগুলো হচ্ছে কি? মিথাইল গ্রুপ, মিথিলিন গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। কি বলছি, বোঝা গেছে? তাহলে এই যে এইগুলো দেখো কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, মানে এগুলো কি চেন বলো দেখি? হাইড্রোকার্বন চেন। তার মানে এগুলোকে কি দ্বারা উল্লেখ করা হয়? আর। তার মানে এদেরকে বুঝাবে, ধরো কার্বক্সিল গ্রুপ COOH, আর এর পাশে এগুলো যেগুলো রয়েছে এদেরকে কি দ্বারা বুঝাবে? আর। আর গ্রুপ মানে হাইড্রোকার্বন চেন। এগুলোকে কি চেন বুঝাবে? হাইড্রোকার্বন চেন এন্ডিং ইন কার্বক্সিল গ্রুপ, দ্যাট ইজ RCOOH। দেখতে পাইছো? RCOOH। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল অর্থাৎ গ্লিসারলের বিক্রিয়ার ফলে যে লিপিড গঠিত তাকে আমরা কি লিপিড বলবো? সিম্পল লিপিড। ঠিক আছে? এক্সাম্পল দেখো, আমরা কিছু ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেব। পামিটিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন। তাহলে এর সংকেতটা দেখো CH3 গ্রুপ আছে, মাঝে দেখো CH2 কতগুলো আছে? 14টা। আরেক প্রান্তে কি রয়েছে? COOH। আর আরো এইরকম ভাবে স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর কিডোনিক অ্যাসিড হ্যাজ 20 কার্বনস, এরকম ভাবে স্ট্রাকচারগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পামিটিক অ্যাসিড। এই স্ট্রাকচারটাকে যদি বড় করে দেওয়া হয়, এখানে দেখো এই প্রান্তে কি রয়েছে? CH3, কটা হাইড্রোজেন আছে? আচ্ছা, এই প্রান্তে দেখো C ডবল বন্ড OH, মানে এটা কি গ্রুপ? হ্যাঁ, অ্যাসিড গ্রুপ, মানে কার্বক্সিল গ্রুপ। ভেরি গুড। মাঝে অসংখ্য কি রয়েছে বলো দেখি? CH2, কার্বন দুটো হাইড্রোজেন, কার্বন দুটো হাইড্রোজেন আছে না নেই? তাহলে এইটা আমরা জানলাম, অ্যারকিনোডিক অ্যাসিডের এই স্ট্রাকচারটা রয়েছে। অ্যারাকিডোনিক অ্যাসিড। তাহলে সিম্পল লিপিড গঠিত হয় কি? ফ্যাটি অ্যাসিড আর কি দ্বারা? গ্লিসারল দ্বারা। টাইপ অফ ফ্যাটি অ্যাসিড, আমরা এতক্ষণ যে ফ্যাটি অ্যাসিড পড়লাম, এক প্রান্তে কার্বক্সিল গ্রুপ, আরেক প্রান্তে CH3, মাঝে অসংখ্য CH2 থাকে। তাহলে এই ফ্যাটি অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি? সম্পৃক্ত। আর একটা আনস্যাচুরেটেড কি বলা হয়েছে? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। দে হ্যাভ নো অ্যাসিড, দে হ্যাভ নো ডবল অর ট্রিপল বন্ড বিটুইন কার্বন অ্যাটম। দেখো এখানে কার্বন পরমাণুগুলো একযোজি বন্ধন দ্বারা যুক্ত আছে এইরকম ভাবে, সি সিঙ্গেল বন্ড, সি সিঙ্গেল বন্ড, সি সিঙ্গেল বন্ড। এই যে দেখো প্রত্যেকেই সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে না নেই? তাহলে দে হ্যাভ নো ডবল বন্ড অ্যান্ড এ ট্রিপল বন্ড বিটুইন কার্বন অ্যাটম। এখানে যদি আমরা বলি আনস্যাচুরেটেড অসম্পৃক্ত, দে হ্যাভ ওয়ান অর মোর ডবল বন্ড বিটুইন কার্বন অ্যাটম। তাহলে এইখানে দেখো এই যে রয়েছে একটি, তখন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এক্সাম্পল কি? অলিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। অলিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি হবে? পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এগুলো হচ্ছে কি? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনে থাকবে। এরপরে আমরা চলে যাব স্ট্রাকচার অফ গ্লিসারল। এটা কিন্তু এনসিইআরটিতে রয়েছে। দেখো কার্বন কার্বন কার্বন, তারপরে কি রয়েছে? H2, মাঝে H, 3 নম্বরে H2, প্রত্যেকটাই OH গ্রুপ রয়েছে। তাহলে কতগুলো OH গ্রুপ রয়েছে? 3টি। সেই জন্য বলা যায় ট্রাই হাইড্রক্সি প্রোপ্যান। তাহলে গ্লিসারলের স্ট্রাকচার আমরা জানলাম। এরপর আমরা চলে যাব কিসে? ফ্যাটি অ্যাসিড আর
esterified with glycerol. হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। লক্ষ্য করো, আমরা দেখব যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এরা বিক্রিয়া করেছে। একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে রয়েছে কি ফ্যাটি অ্যাসিড, আর এখানে রয়েছে কি বলো দেখি গ্লিসারল। আমরা গ্লিসারলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দেখো কার্বন কার্বন কার্বন, এখানে দুটো এইচ, এখানে একটা, এখানে দুটো, প্রত্যেকটাই ওএইচ গ্রুপ রয়েছে। তাহলে এই যে একটি ওএইচ গ্রুপ, আর ফ্যাটি অ্যাসিডে দেখো এটা রয়েছে কি CH3, এখানে কি রয়েছে কার্বক্সিল গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপের ওএইচ দেখতে পাচ্ছ। তাহলে গ্লিসারলের ওএইচ, কার্বক্সিল গ্রুপের ওএইচ বিক্রিয়ার ফলে কি তৈরি করেছে বলো দেখি? জল। আর একটা অক্সিজেন দ্বারা গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড কি হয়ে গেছে বলো দেখি? যুক্ত হয়ে গেছে। এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো। এই জায়গাটাতে এই একটা এই R1 বলা হয়েছে, মানে একটা ফ্যাটি অ্যাসিড বলা হয়েছে কার্বক্সিল গ্রুপ, এখানে সি ডবল বন্ড ও, এখানে আর এইচ কি আছে? নেই। এই অক্সিজেন দ্বারা এই CH2 কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। হয়েছে না হয়নি? তাহলে আমরা দেখব ফ্যাটি অ্যাসিড আর এস্টেরিফাইড মানে যুক্ত হয়ে যাবে উইথ গ্লিসারল থ্রো এস্টার বন্ড। তাহলে এখানে এই যে বন্ডটা গঠিত হয়েছে, এটাকে আমরা কি বন্ড বলবো? তাহলে লিপিডে কি বন্ড দেখতে পাবো আমরা? প্রোটিনে, লিপিডে, আচ্ছা কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড আর এস্টেরিফাইড উইথ গ্লিসারল থ্রো এস্টার বন্ড ফর্মিং মনোগ্লিসারাইড। তাহলে একটা গ্লিসারল একটা ফ্যাটি অ্যাসিড, মানে এখানে কি গঠন করেছে? মনো গ্লিসারাইড। তাহলে এখানে একটা গ্লিসারল একটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেছে। আচ্ছা, এবারে ডাইগ্লিসারাইডে কি হবে দেখো? একটা গ্লিসারল দুটো ফ্যাটি অ্যাসিড। এইটা হচ্ছে কি একটা গ্লিসারল দুটো ফ্যাটি অ্যাসিড, দেখো এই জায়গায় একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা, তখন এটাকে কি বলা হচ্ছে? ডাইগ্লিসারাইড। আচ্ছা, ট্রাইগ্লিসারাইডে কি হবে? একটা গ্লিসারল কটা ফ্যাটি অ্যাসিড আছে? 1 2 3। তাহলে আমরা জানলাম ট্রাইগ্লিসারাইডে একটা গ্লিসারল আর কটা থাকে? তাহলে সাধারণত এই ট্রাইগ্লিসারাইডকেই কি বলা হচ্ছে বলো দেখি? লিপিড। তাহলে 1 গ্লাইসেরল 3 ফ্যাটি অ্যাসিড, কোন বন্ড দ্বারা যুক্ত হবে? এস্টার বন্ড। তখন এটাকে আমরা কি বলবো? ট্রাইগ্লিসারাইড অর লিপিড। না বোঝা গেল নি? তাহলে এখানে আমরা জানলাম এই যে দেখো ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইডে আমরা দেখলাম তিনটি ফ্যাটি অ্যাসিড, 1 2 3, বড় করে স্ট্রাকচার দিয়ে তো আমাদের মনে রাখা দরকার নেই। এই গ্রিন কালারে দেখা একটা রয়েছে গ্লিসারল, R1 R2 R3 আর ফ্যাটি অ্যাসিড, এই যেগুলো হয়ে গেছে। তাহলে বেস অন দ্য মেল্টিং পয়েন্ট লিপিডস আর টু টাইপ, মানে ট্রাইগ্লিসারাইডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, হয়ে গেছে। ওয়ান ইজ ফ্যাট, অ্যানাদার ইজ ওয়েল। ফ্যাট মানে কি বলো দেখি? চর্বি। ওয়েল মানে কি? তেল। হাই মেল্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে কি লো মেল্টিং পয়েন্ট। যাদের হচ্ছে মেল্টিং পয়েন্টটা কি হবে? হাই, তাদেরকে কি বলা হচ্ছে? ফ্যাট। লো মেল্টিং পয়েন্ট তাদেরকে কি বলা হয়েছে? ওয়েল। ট্রাইগ্লিসারাইড গেল। তাহলে আমরা এতক্ষণ সিম্পল লিপিড পড়ছিলাম। এবারে আমরা কি লিপিড পড়বো বলো দেখি? কম্পাউন্ড লিপিড। এই কম্পাউন্ড লিপিডে আমরা কি পড়বো? তাহলে সিম্পল লিপিডে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে, আর কি থাকবে বলো দেখি? গ্লাইসেরল, হ্যাঁ কি না? দিস আর দ্য এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। তাহলে এদেরও ফ্যাটি অ্যাসিড আর কি আছে? অ্যালকোহল আছে। উইথ অ্যাডিশনাল গ্রুপ, সঙ্গে কিছু গ্রুপ যুক্ত থাকবে। উইথ অ্যাডিশনাল গ্রুপ। এক্সাম্পল কি কি অ্যাডিশনাল গ্রুপ থাকতে পারে? ফসফোলিপিড, তার মানে এখানে ফসফেট আছে। আমরা সরি,
কম্পাউন্ড লিপিডের একটা এক্সাম্পল দিলাম ফসফোলিপিড। তাহলে লিপিড মানে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড আর কি থাকবে? গ্লিসারল প্লাস এই অ্যাডিশনাল গ্রুপ একটা রয়েছে, এই অ্যাডিশনাল গ্রুপটার নাম কি এখানে? ফসফেট। বোঝা গেছে? দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন। তাহলে কোথায় এই কম্পাউন্ড লিপিডটা দেখা যাবে? কোষপর্দা। আমরা জানি যে কোষপর্দায় কি থাকে? কোষপর্দা লিপিড কি প্রকৃতির? এই ফসফোলিপিডটা, এই ফসফোলিপিডেরও একটা এক্সাম্পল রয়েছে, লেসিথিন। তাহলে কোষ প্রাচীরে কোন ফসফোলিপিডটা আছে? লেসিথিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনসিআরটি তে রয়েছে এই লেসিথিনের স্ট্রাকচার, এনসিআরটি তে রয়েছে। কার স্ট্রাকচার এনসিআরটি তে রয়েছে? লেসিথিনের স্ট্রাকচারটি রয়েছে। একটু মনোযোগ সহকারে এটা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে হাইড্রো মানে কার্বক্সিল গ্রুপ 1, সরি ফ্যাটি অ্যাসিড 1 2, এই জায়গাটা একটা যুক্ত রয়েছে। বলছি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এগুলো আমরা জানবো, লেসিথিনের স্ট্রাকচার। কম্পাউন্ড লিপিড আমরা জানলাম। এরপর আমরা চলে যাব কিসে? ডিরাইভড লিপিড, লব্ধ লিপিড। কি বলা হচ্ছে? লব্ধ লিপিড মানে সরল এবং যৌগিক লিপিডের বিক্রিয়ার ফলে যে লিপিডটা তৈরি হবে তাকে কি লিপিড নামে ডাকা হবে বলো দেখি? লব্ধ লিপিড। দিস আর দ্য প্রোডাক্ট অফ হাইড্রোলাইসিস। তার মানে সরল এবং যৌগিক লিপিডকে মানে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিপিডের হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের ফলে যে লিপিডটা তৈরি হবে তাকে আমরা কি লিপিড নামে ডাকবো বলো দেখি? ডিরাইভড লিপিড। তাহলে দিস আর দ্য প্রোডাক্ট অফ হাইড্রোলাইসিস অফ সিম্পল লিপিড। তাহলে সিম্পল লিপিডের হাইড্রোলাইসিসের ফলে কি লিপিডটা গঠিত হবে বলো দেখি? ডিরাইভড লিপিড। তাহলে তাহলে দেখো, দিস আর দ্য প্রোডাক্ট অফ হাইড্রোলাইসিস অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিপিড। দেখেছে? এক্সাম্পল কি? কোলেস্টেরল। কোলেস্টেরল এক প্রকারের কি লিপিড? এই স্ট্রাকচারটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই স্ট্রাকচার দেখা মাত্রই OH, এটা একটা কিসের স্ট্রাকচার? এটা একটা কিসের স্ট্রাকচার? এটা একটা কিসের স্ট্রাকচার হলো? কোলেস্টেরল স্ট্রাকচার। বুঝা গেছে? লিপিড আর নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকিউল। লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড আর কি পাওয়া যায়? এইগুলো হচ্ছে কি? মাইক্রোমলিকিউল। আর লিপিডকে ফেলা হয়েছে কি? ম্যাক্রোমলিকিউলের মধ্যে। কিন্তু আসলে লিপিড কিন্তু নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকিউল, এরা কিন্তু ম্যাক্রোমলিকিউল নয়। কারণ কেন বলো দেখি? এদের মলিকুলার ওয়েট ডাজ নট এক্সিড 800 ডাল্টন। 800 ডাল্টনের বেশি হয় না। তাহলে কেন এদেরকে ম্যাক্রোমলিকুলের মধ্যে রাখা হলো? বাট ইট কামস আন্ডার অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। অ্যাসিডের প্রতি অভেদ্য। অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের জন্যই এদেরকে কার মধ্যে রাখা হয়েছে বলো দেখি? অ্যাসিড ইনসলিউবল স্ট্রাকচারের জন্য এদেরকে কার মধ্যে রাখা হয়েছে বলো দেখি? ম্যাক্রোমলিকুলের মধ্যে রাখা হয়েছে। মনে থাকবে এটা? লাস্ট আমরা জানবো একেবারে এনসিআরটির এভারেজ কম্পোজিশন অফ সেল। প্রতিটা কোষের মধ্যে কোন উপাদান কি পরিমাণে আছে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে জল। 70 থেকে 90% কি থাকবে? জল। তারপরেই কে আসবে বলো দেখি? প্রোটিন। একটা কোষের মধ্যে বায়োমলিকুলার গুলোর মধ্যে সবচেয়ে বেশি কে থাকবে বলো তো? প্রোটিন। চুলে আছে, নখে আছে, ত্বকে আছে, দাঁতে মানে হলো সমস্ত জায়গায়, রক্তের হিমোগ্লোবিনে আছে, পেশির মায়োগ্লোবিনে আছে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কে রয়েছে বলো দেখি? প্রোটিন। কত আছে? 10 থেকে 15%। কার্বোহাইড্রেট কত পার্সেন্টে রয়েছে বলো দেখি? 3%। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড কত পার্সেন্টে রয়েছে? 5 থেকে 7। তাহলে ফার্স্টে প্রোটিন, তারপরে নিউক্লিক অ্যাসিড, তারপরে কার্বোহাইড্রেট, তারপরে আয়ন, খনিজ আয়নগুলো 1% রয়েছে। তাহলে জল সবচেয়ে বেশি, তারপরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, তারপরে কি রয়েছে? কার্বোহাইড্রেট। পরের দিন আমরা পড়ব কি? নিউক্লিক অ্যাসিড এবং এনজাইম সম্পর্কে। বোঝা গেল? তাহলে আজকে এ পর্যন্তই থাকলো।